না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন সাত্বিক দাসের লেখা রক্তরুমাল। আমরা এই গল্পটি সংগ্রহ করেছি প্রতিলিপি অ্যাপ থেকে। তাহলে চলুন দেরি না করে শোনা যাক। আজ সকাল থেকেই বৃষ্টি নেমেছে খুব। বর্ষার শান্ত শীতল পরিবেশে হয়তো এখনো অনেকেই ঘুম থেকে ওঠেন। বাইরের কালো মেঘের গর্জনে রীতিমতো স্তম্ভিত সারা শহর। নিতু আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। আজই রৌনকের সঙ্গে দেখা হওয়ার কথা ম্যাথমেটিক্স টিউশনে। নিতু দ্বাদশ শ্রেণীর ছাত্রী, শহরের নামকরা বালিকা বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী। অন্যদিকে রৌনক দ্বাদশ শ্রেণীতে একটি বয়েজ স্কুলে পড়ে। সপ্তাহে 2 দিন ম্যাথমেটিক্স টিউশনে তাদের মুখোমুখি সাক্ষাৎ। দুজনেরই জয়েন্ট, নিট, নানান এন্ট্রান্স এক্সামের পড়ার চাপ। প্রায় সময় হয় না একে অন্যের সঙ্গে যোগাযোগের। তারপর নিতুর গোড়া রক্ষণশীল পরিবার, বাড়ির সবাই উচ্চ প্রতিষ্ঠিত। নিতুর মা বলেছে, টেস্ট পরীক্ষায় 95% ওপরে নাম্বার পেলে তবেই আমি তোকে একদিন বন্ধুদের সাথে বেরোতে দেব। ওটাই তার ভালো রেজাল্টের উপহার। অন্যদিকে রৌনক এই দিনটার অপেক্ষায়। প্রথম দিকে নিতু রৌনককে পাত্তাই দিত না, কিন্তু রৌনকও ছেড়ে দেওয়ার পাত্র নয়, জেদি ছেলে। বিজ্ঞান গণিতের কঠিন সূত্রে বাঁধা নিতুর সহজ সরল মনটাকে কখন যে চোখের পলকে চুরি করে নিয়ে গেছে রৌনক, তা বুঝতেও পারেনি নিতু। বাবার স্কুটিতে বসে প্রায় 7:30টার সময় টিউশনে পৌঁছলো নিতু। গায়ে জড়ানো গোলাপি রঙের রেইনকোট, সামনের দিকে কয়েকটা চুল ভিজে গেছে, টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে সেখান থেকে। মনে মনে নিতু বলছে, 7:30 বেজে গেল, এখনো সময় হলো না রাস্কেলটার। স্যার আসতে আর 20 মিনিট বাকি। রৌনক কাছেই একটা মেসে থাকে। বৃষ্টির দিনে মেসের আরামদায়ক বিছানাটা ছেড়ে কোনো টিউশন পড়তে যাওয়া কতটা কষ্টের আমাদের মধ্যে যারা এই কাজটা করেছি তারাই জানি। আধখোলা চোখে পাশের অ্যালার্ম ঘড়িটার দিকে তাকিয়ে প্রায় আঁতকেই উঠেছিল রৌনক। এখন 7:45, কিন্তু নিতু বলেছিল 7:30টার মধ্যে চলে আসতে টিউশনে। রৌনক কোনো রকমে মুখ চোখ ধুয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল মেসের সাইকেলটা নিয়ে। হাঁপাতে হাঁপাতে যখন গিয়ে পৌঁছায় তখন 7:55। নিতু দেখেও না দেখার ভান করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে উল্টো দিকে। রৌনক সাইকেলটাকে প্রায় দেওয়ালের কাছে ছুঁড়ে দিয়েই বলল, সরি, আমি ভুলেই গিয়েছিলাম আজ ম্যাথ টিউশন আছে। কোনো উত্তর নেই। আকাশের কালো মেঘের মতো মুখ ভার করে আছে নিতু। হয়তো কিছু পরে চোখ গড়িয়ে নামবে ঝড়ঝরিয়ে বর্ষা। রৌনক একটু মুচকি হেসে বলল, এখনো তো স্যার আসতে 5 মিনিট বাকি, তোর কি বলার আছে বল না। নিতু আবারও নিশ্চুপ। রৌনক বুঝল কালো মেঘে ভালোই রাগ করেছে। কখন যে বজ্রপাত তার উপরে সে আঘাত হানবে সে নিজেও জানে না। দূরে স্যারের বাইকের আওয়াজ। শুরু হলো একঘেয়েমি ইন্টিগ্রেশনের চ্যাপ্টার। স্যারের কাছে সর্বমোট ওরা 7 জন পড়ে। আজকে একটি ছোট্ট টেস্ট নেওয়ার কথা আছে ডেরিভেটিভের ওপর। ছুটি হওয়ার 45 মিনিট আগে শুরু হলো ডেরিভেটিভের পরীক্ষা। নিতু প্রায় নিজের বাম হাতটা দিয়ে খাতাটা এমনভাবে হিরে রেখেছে রৌনকের চোখের সাধ্য নেই কিছু কপি করে লেখে। স্যার খাতাটা দেখতে দেখতে রাগান্বিতভাবে বললেন, অঙ্কগুলোর কি অবস্থা, একটা অ্যান্সারও মিলেছে কি? নিতুর মনে মনে খুব হাসি পেল। ঠিক হয়েছে, বেয়াদবটা বকান খাক যত খুশি। আজকে স্যারের রাগ সপ্তমে। অঙ্কের খাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে রৌনকের 2 গালে কষে দিলেন 2 থাপ্পড়। রৌনকের সাদা টুকটুকে গাল দুটো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। এইবার সত্যি একটু কষ্ট হচ্ছিল নিতুর। হয়তো 1-2 অঙ্ক দেখালে
ছেলেটা এভাবে মার খেত না স্যারের কাছে। পরক্ষণেই মনে হলো সমাজের যা অবস্থা, পড়াশোনা না করলে দুবেলা দুমুঠো খাবে কি করে। টিউশন শেষ। স্যার প্রায় হুড়মুড়িয়েই বেরিয়ে গেলেন বাইকটা নিয়ে। নিতু ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো রৌনকের পাশে, একটা হাত কাঁধে রেখে বলল, জানিসই তো আজ পরীক্ষা হবে, কেন ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়ে আসিসনি? বাম চোখের কোণায় শিশির বিন্দুর মতো জলটা মুছতে মুছতে রৌনক একটু অভিমানের সুরে বলল, এইবার তো রাগ ভেঙেছে তোর? কাল রাতে পুরো মেসে আইপিএলের ম্যাচের বাজি ধরেছিল সবাই। চিৎকার চেঁচামেচিতে গণিত বইটা খোলার সময়ই পাইনি কাল। বিশ্বাস কর নিতু, আমি তোর মতো ক্লাসে প্রথম হতে চাই। চাই গণিত বিজ্ঞানের প্রত্যেকটা সূত্র আমার মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে ঘুরুক। আমি খারাপ ছেলে হতে চাই না। নিতু কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। আমি জানি। দূর থেকে নিতুর বাবার স্কুটির আওয়াজ। অপ্রস্তুত হয়েই রৌনকের কাঁধ থেকে হাতটা সরিয়ে নিল সে। আবারও 3 দিনের অপেক্ষা। 3 দিন পরে ম্যাথের টিউশনে দেখা হবে নিতুর সাথে। স্কুটির পেছনে বসা মেয়েটা মুহূর্তেই হারিয়ে গেল গলির বাঁকে। রৌনকের বোবা পাথরের মতো শরীরটা দাঁড়িয়ে থাকলো তার পথ চেয়ে। গত 3 দিনে রৌনকের মনটা খুব একটা ভালো নেই। ডেরিভেটিভ চ্যাপ্টারটাও প্র্যাকটিস করছে বারবার, কিন্তু একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছে না সে। পরদিন স্যারের কাছে হয়তো আবারও এর জন্য বকা খেতে হবে। তাছাড়া নিতুর সঙ্গে দেখা হয়নি 3 দিন। রৌনক মনে মনে ভাবছে, ওই দিন বৃষ্টিতে অল্প ভিজে শরীরটা ভালো আছে তো নিতুর? যাই হোক, আজকে আর দেরি করলো না সে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে 7:30টায় চলে আসলো টিউশনে। কিন্তু সামনের গলিটা ফাঁকা। এখনো নিতু এসে পৌঁছয়নি। আগের দিন টিউশনে ভালো করে কথা হয়নি দুজনের। রৌনক মনে মনে ছক কষে নিল, আজকে সে কি বলবে নিতুকে। মানুষের মন বৃক্ষের শিকড়ের ন্যায়। একবার জলের উৎসের সন্ধান পেলে হাজারো মাইল পথ পার হয়ে যেতে পারে এক বিন্দু জলকণার জন্য। ঘড়িতে 7:45। এইবার খুব রাগ হচ্ছিল রৌনকের। আগের দিন তার দেরি করে আসার জন্য তাকে যে কি সহ্য করতে হয়েছে, কিন্তু আজকে নিজেই ইচ্ছে করে দেরি করছে। পরক্ষণেই একটা চাপা আতঙ্ক মনের মধ্যে ভেসে গেল। শরীর ভালো আছে তো নিতুর? স্যারের পুরনো বাইকটা ঘর ঘুরিয়ে ঢুকলো 7:55-তে। না, এখনো নিতু এসে পৌঁছয়নি। শুরু হলো একঘেয়েমি ইন্টিগ্রেশনের ক্লাস। মিনিট 5 পরে দরজার সামনে গোলাপি রঙের ড্রেসে নিতু। সত্যি অপরূপ সুন্দরী লাগছে আজকে তাকে। স্যার একটু রাগত স্বরে বললেন, সময় জ্ঞান নেই তোমার। শিক্ষার জন্য ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ। মুহূর্তে শরতের ভেজা তুলোর মতো আকাশটা কালো মেঘে ঢেকে গেল। অর্থাৎ নিতু মুখ নিচু করে দাঁড়িয়ে থাকল। মনে মনে রাগ হচ্ছিল রৌনকের। স্যারের মনে দয়া মায়া বলে মনে হয় কোনো বস্তুই নেই। যাই হোক, আবারও শুরু হলো ইন্টিগ্রেশনের বকাবকি। কিছুক্ষণ পরে চ্যাপ্টারটা শেষ করে স্যার বললেন, আমি চা খেয়ে আসছি, তোমরা চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্কগুলো করতে থাকো। দরজা দিয়ে স্যারের কালো অবয়বটা অদৃশ্য হতেই রৌনক এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিতুর মুখের দিকে। বাকি বন্ধুরা হাসাহাসি করলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই দুজনের। কিছুক্ষণ পরে নিতু বলল, তুই এত হাঁ করে দেখছিস আমার মুখের দিকে? দেখিসনি কোনোদিন? অঙ্কগুলো কর, না হলে স্যার এলে আজকেও বকা খাবি। রাফ খাতা বের করে নিতু অঙ্কগুলো করতে যাচ্ছে, হঠাৎ
রৌনক বলে উঠল, শরীর ভালো আছে তোর? আজকে আসতে দেরি করলি কেন? হ্যাঁ, ভালো। সকালে মায়ের সঙ্গে একটু পড়ার টিউশন নিয়ে ঝামেলা হয়েছিল। মা বলেছে এই ম্যাথ টিউশনে আর আসতে হবে না, বাড়িতে প্রাইভেট টিউশনের একটা ব্যবস্থা করবে। আচ্ছা, টেস্টটা কে দিচ্ছে, তুই না তোর মা? দেখ, মায়ের নামে কিচ্ছু বলবি না। আমি কিন্তু নেক্সট ডে থেকে ম্যাথ টিউশনে আসবো না। তুই না এলে আমার কি? এমনিতেও যে কটা দিন আসছিস দেরি করে। বাইরের সিঁড়িতে পায়ের শব্দ। নিতুর মাথায় হাত। এখনো একটা অঙ্ক করা হয়নি অনুশীলনের। নিতু রাগত চোখে রৌনকের দিকে তাকিয়ে। আজকে আবার আমাকে বকান খাবি তো? তুই আমার পিছনে দাঁড়াবি, তোর সব বকান আজ আমি খেয়ে নেব। স্যার ঢুকেই নিতুর কাছে গণিতের খাতা চাইলেন। না, একটা অঙ্ক করা নেই তাতে। রাগ চড়ল সপ্তমে। কি করছিলিস এতক্ষণ? একটাও অঙ্ক করিসনি? স্যার রৌনকের দিকে তাকিয়ে, তোর খাতাটা দেখি, তুইও কিছু করিসনি? এরপর একে একে সবার খাতা চেক করা হলো। কেউ একটা, কেউ দুটো, কেউ 3টি অঙ্ক করেছে। সন্দীপ নিতুর পাড়াতেই থাকে। শেষের একটি অঙ্ক বাদে সে প্রায় পুরো অনুশীলনটাই করে ফেলেছে। ম্যাথ টিউশনে সে নিতুর চির প্রতিদ্বন্দ্বী, রৌনকদের স্কুলের সেকেন্ড বয়। সন্দীপ স্যারকে খাতাটা দিতে দিতে কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার, নিতু অঙ্ক করবে কীভাবে? ওকে তো রৌনক অঙ্ক করতেই দেয়নি, সারাক্ষণ গল্প করে গেছে দুজনে। স্যারের সমস্ত রাগ গিয়ে পড়ল রৌনকের ওপর। দু গালে প্রায় 6-7টা থাপ্পড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন রুম থেকে। সেদিনের টিউশন ওখানেই শেষ। রৌনক মনে মনে ভাবল, সন্দীপ তার আজকে একটা বড় উপকার করেছে। সন্দীপের জন্যই আজকে নিতু মার খায়নি স্যারের হাতে। টিউশন শেষে নিতু এসে দাঁড়ালো রৌনকের পাশে। কেন আমাকে অঙ্কগুলো করতে দিলি না? নিতু রৌনকের গালে হাত দিয়ে দেখতে থাকলো। স্যার হাতের 5 আঙুল দিয়ে ভালোই ভাস্কর্য বানিয়েছেন। রৌনকের কাছে এই সময়টা মহাভারতের শেষ পর্বের মতো অপেক্ষমান। চিরদিনই মনে হয়ে এসেছে, যদি নিতুর বাবা তাকে আনতে না আসেন তাহলেই এভাবেই থেকে যাবে দুজন, একে অন্যের পাশে 4 হাত এক হয়ে। কিন্তু বারংবার রৌনকের কল্পনায় স্কুটির আওয়াজ এসে ছিনিয়ে নিয়ে গেছে নিতুকে। আজ নিতু রৌনককে তার আঁকা একটি সুন্দর জলছবি দিয়েছে হাতে, একটি পুরুষশালী মুখমণ্ডলের ছবি। হয়তো এভাবেই রৌনককে আগামী দিনে দেখতে চায় নিতু। কাল রাতে তার সমস্ত কাল্পনিক রং ঢেলে এঁকেছে এই ছবি। প্রেম এমন একটি শব্দ যা মানুষকে শিল্পী, সাহিত্যপ্রেমী, বিজ্ঞান মনস্ক করে তোলে চোখের আড়ালে। এ এক অফুরন্ত শক্তির উৎস, যার সঠিক প্রয়োগে আপনি হয়ে উঠতে পারেন ভগবান, আর কিঞ্চিত ভুলে ঠিক তার উল্টো, রাক্ষসে শয়তান। আজকে টেস্টের আগে শেষ টিউশন। স্যার বলেছেন কিছু সাজেশন দেবেন আজকে। কদিন ধরেই রৌনকের শরীরটা খারাপ, মাঝে মাঝেই জ্বর আসছে, সঙ্গে সর্দি কাশি লেগে আছে গত 2-3 দিন ধরে। মাঝে একদিন মোবাইলে কথা হয়েছিল নিতুর সাথে। শরীর খারাপের কথা শুনে ইতস্তত হয়ে নিতু বলেছিল সময় মতো ওষুধ খেতে, আর শরীর খুব খারাপ হলে পাশের গলির মধু ডাক্তারকে একবার দেখিয়ে নিতে। মধু ডাক্তার শহরের প্রাচীন হাতুড়ে ডাক্তার। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান তার কাছে। মেসের অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া আর বিছানা ধীরে ধীরে রৌনকের শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে
জ্বরের আগুনে সারা শরীর পুড়ে যাচ্ছিল রৌনকের। মাথার ওজন বেড়েছে কয়েক গুণ। চোখের সামনে চেনা শহরটা ক্রমশ ঝাপসা, অস্পষ্ট। 3-4টি উলের সোয়েটার পরপর জড়িয়ে নিয়ে কোনো মতে বেরিয়ে পড়ল মেস থেকে। আজকে তাকে দেখা করতেই হবে নিতুর সঙ্গে। হয়তো এটাই তাদের শেষ দেখা। সাইকেলটি চালানোর মতো শক্তি নেই তার পা দুটিতে। তবুও প্রেমের টানে, এক অদৃশ্য শক্তিতে কোনো মতে সাইকেলটা গড়িয়ে নিয়ে পৌঁছলো টিউশনে। এখন 7:45। না, এখনও নিতু এসে পৌঁছয়নি। রৌনকের ঝাপসা চোখ দুটি অপেক্ষায় তাকিয়ে আছে ওই ফাঁকা গলিটার দিকে। নিতু এসে পৌঁছালো 7:55-তে। এসেই তদন্তকারীর মতো হাজারো এক প্রশ্ন। কি রে, শরীর কেমন আছে? সময় মতো ওষুধ খেয়েছিস? মধু ডাক্তারকে দেখিয়েছিলি? রৌনক শুধু সম্মতিসূচক মাথা নাড়ল। সিঁড়ি দিয়ে টিউশনের ঘরে উঠতে উঠতে হঠাৎই জ্বরের ঘোরে প্রায় উল্টেই পড়েছিল রৌনক। পেছন থেকে ঠেস মূলের মতো দুটি নরম কোমল হাত আটকে দিল তাকে। রৌনকের শরীরের স্পর্শে নিতু বুঝল জ্বরের আগুনে ফুটন্ত জলের মতো পুড়ছে শরীরটা। রৌনকের একটি হাত নিজের কাঁধে রেখে কোনো মতে গিয়ে পৌঁছলো টিউশনের দরজায়। পাশ থেকে সন্দীপ পুরো ঘটনাটার মজা নিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সমাজে শুধু সন্দীপ নয়, সন্দীপের মতো মুখোশধারী অনেক মানুষই আছে আপনার চারিদিকে, যারা আপনার অসহায়তার সুযোগ নেবে মুখের তলায় মুচকি হাসি হেসে। স্যার এসে পৌঁছলেন 8:05। গত বছরের টেস্ট পেপার থেকে কয়েকটা পেজ সাজেশন হিসেবে দাগিয়ে দিলেন। সন্দীপ আর নিতুর দিকে তাকিয়ে স্যার বললেন, 100-তে 100 পেতেই হবে গণিতে। বাকিদের দিকে তেরা চোখে তাকিয়ে বললেন, তোদের পাশ করলেই চলবে, দেখিস ফেল করে আবার আমার মান সম্মান ডুবিয়ে দিস না। আজকে টিউশন শেষ হওয়ার প্রায় 1 ঘন্টা আগেই ছুটি হলো তাদের। নিতু মনে মনে ভাবল, এখন তো বাবার আসতে অনেক দেরি। রৌনককে এগিয়ে দিয়ে আসি তার মেস পর্যন্ত। রৌনকের বাম হাতটা নিজের হাতে ধরে দুজনে এগিয়ে চলল অদূর ভবিষ্যতের পথে। মেসে পৌঁছতে 10-15 মিনিট সময় লাগলো। রুমটা পুরো অগোছালো শহরের জঞ্জাল। নিতুর উপস্থিতিতে শরীরে একটু বল পেল রৌনক। আজকে রুমমেট রুমে নেই, বাড়ি গিয়েছে কোন দূর সম্পর্কের দাদার বিয়ের উপলক্ষে। কাজেই রুমে রৌনক একা। মুহূর্তে শহরের জঞ্জালময় রুমটাকে মধ্যবিত্তের ড্রয়িং রুমের মতো সাজিয়ে তুলল রৌনক। ক্ষীণ কণ্ঠে নিতুর দিকে তাকিয়ে বলল, কি খাবি বল? চা বিস্কুট চলবে? কিচ্ছু করতে হবে না, আমার খিদে নেই। তোর শরীর ভালো হলে আবার এসে খেয়ে যাব চা বিস্কুট। সে সৌভাগ্য আমার এ জন্মে হবে না বোধহয়, তাই এসেছিস যখন। প্রতিবারের মতো এবারেও নিতুর কথা অবাধ্য হয়েই ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে বসিয়ে দিল রৌনক। এদিকে নিতু রৌনকের দেওয়ালে টাঙানো প্রত্যেকটা ছবির দিকে অবাক বিস্ময়ে চোখে দেখতে লাগলো। গত বছর সে যে অঙ্কগুলো করে দিয়েছিল রৌনকের খাতায়, তা এখনো যত্ন করে গুছিয়ে রাখা আছে। নিতুর দেওয়া ওই পুরুষালী মুখমণ্ডলের ছবিটি টাঙানো আছে মাথার কাছেই, যার নিচে রৌনকের হাতের অক্ষরে লেখা, আমি ভালো ছেলে হতে চাই। বিছানার উপর একটি পুরনো সালের ডায়েরি পড়ে আছে। নিতু ইতস্তত হয়ে ডায়েরিটা নিতে যেতেই রৌনক ছাড়িয়ে নেয় ওটা। একটু অভিমানী চোখে রৌনকের দিকে তাকিয়ে নিতু বলল, কি লেখা আছে ওটাতে? দেখা বলছি আমাকে, দেখা। দুজনের মধ্যে চলতে থাকে ডায়েরির দখলের জন্য লড়াই। শেষমেশ রৌনক ইচ্ছে করেই নিতুর হাতে ডায়েরিটা তুলে দেয়, কারণ সে জানে ডায়েরিটা না পেলেই শরতের আকাশে কালো মেঘ জমবে, ঝিমঝিমিয়ে বৃষ্টি নামতে পারে 2-1 ফোঁটা।
যেটা তার জ্বরের যন্ত্রণার থেকেও কয়েক গুণ বেশি যন্ত্রণার। চা প্রায় হয়েই এসেছে। রৌনক কাপলেট ভালো করে ধুয়ে চা গড়াতে গড়াতে জিজ্ঞেস করলো, নিতু, আমি না থাকলে তুই কি করবি? তোর নামের একটা ব্রেসলেট বানাবো। অনেক দিনের ইচ্ছা একটা ব্রেসলেট পরার, বুঝলি? বাড়িতে মা পড়তেই দেয় না। রৌনক উষ্ণ চায়ের কাপটা নিয়ে রাখলো তার আর নিতুর মাঝখানে। একটি উষ্ণ চায়ের কাপ, দুদিকে দুটি অবুঝ উষ্ণ প্রাণ। ঘড়ির দিকে তাকিয়ে প্রায় আটকেই উঠল নিতু। তার বাড়ি যাওয়ার সময় হয়েছে। নিতুকে কোনো মতেই একা ছাড়তে রাজি নয় রৌনক। নিতুও খুব একটা জোর করেনি তাকে, কারণ সে বোঝে এই অবাধ্য পাগল ছেলের ওপর তার জোর খাটে না খুব একটা। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছেছে টিউশনের সেই সামনের রাস্তাটার মোড়ে। দূর থেকে সেই সাদা স্কুটির আওয়াজ। আবারও চলে যেতে হবে নিতুকে। হয়তো টেস্টে ভালো রেজাল্ট হলে তবেই দেখা মিলবে রৌনকের সাথে। রৌনকের বোবা চোখ দুটি চেয়ে থাকলো স্কুটির পেছনের ওই মেয়েটির দিকে। কয়েক মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল গলির বাঁকে। আজকের টেস্ট পরীক্ষা শেষ। পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে নিতুর। স্কুল থেকে ফিরে মায়ের হাতের কষা মাংস খেয়ে এক ছুটে চলে গেছে চিলেকোঠার ছাদে। হাতে ওই দিনের সেই পুরনো ডায়েরিটা। শীতের দুপুরে সূর্যের আলো পড়েছে নিতুর বাম কাঁধ ঘেঁষে মঞ্চে স্পটলাইটের মতো। সূর্যের উজ্জ্বল রশ্মি আজকে নিতুর সৌন্দর্যকে বাড়িয়েছে কয়েক গুণ। অধীর আগ্রহে ডায়েরির প্রথম পৃষ্ঠাটা পড়তে যাবে, পেছন থেকে একটি ভারী গলার আওয়াজ। কিরে মা, পরীক্ষা কেমন হলো আজ? বাবার দিকে তাকিয়ে একটু হাসি মুখ করে বলার চেষ্টা করল নিতু। খুব ভালো। কারণ ভালো বললেই কেন খুব ভালো নয় তাই নিয়ে উঠবে হাজারো এক প্রশ্ন। নিতুর বাবা সিঁড়ি দিয়ে নেমে গেলেন নিচের ঘরে। নিতু এবার মনোযোগ দিয়ে পড়তে থাকলো লাইনগুলো। প্রিয় নিতু, তোমাকে উৎসর্গ করে লিখলাম কয়েকটা আধছাড়া ছন্দহীন অর্থহীন আবেগহীন মৃত কবিতা। প্রতি পূর্ণিমায় যখনই আকাশে চেয়েছি, তুমি হাসি মুখে চেয়েছিলে আমার দিকে। প্রতি বর্ষাতে যখনই চেয়েছি জানালা দিয়ে, তুমি দুল হয়েছিলে গোলাপ হয়ে, মুখে তৃপ্তির হাসি নিয়ে। রৌনক যে এত সুন্দর কবিতা লিখতে পারে তা নিতু কোনো দিনও কল্পনাও করতে পারেনি। রৌনক কোনোদিন মুখ ফুটে বলেনি তার এই সুপ্ত প্রতিভার কথা। ডায়েরির প্রথম কটা পৃষ্ঠায় শুধুই তাকে উৎসর্গকৃত কবিতা। যাই হোক, অবাধ্য একগুঁয়ে আধপাগল ছেলেটার একটা প্রতিভার সন্ধান হয়েছে এতদিনে। ছাদের উপরেই জল গরম করার জন্য বসানো জলের বালতি। নিতুর ছায়া পড়েছে ওই জলের ওপর। নিজেকে দেখে নিজের কিছুটা গর্ব অনুভব হচ্ছিল। যে ছেলে ভালোবেসে দু চার কলম কবিতা লিখতে পারে তার কাছে নতুন কিছু চাওয়ার নেই। ডায়েরিটা পড়তে পড়তে নিতুর মনে হলো, রৌনকের পরীক্ষা কেমন হয়েছে কে জানে। বেয়াদবটা তো সারা বছর পড়াশোনাই করেনি। নিতু নিজের মনেই নিজেই হেসে ফেলল কিছুটা। নিচ থেকে নিতুর মায়ের ডাক। এই নিতু, নিতু শোন, সন্দীপ এসেছে তোর সাথে কোশ্চেনের অ্যান্সার আলোচনা করতে। রাগে নিজের মনে বিড়বিড় করতে থাকলো নিতু। ডায়েরিটাকে ওড়নার নিচে লুকিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলো অন্যমনস্কভাবে। হঠাৎই পা পিছলে ডায়েরিটা গিয়ে পড়ল সন্দীপের কোলে। ছোট বোন খেলার ছলে জল ফেলেছিল সিঁড়ির নিচে, সেখান থেকেই এই বিপত্তি। ডায়েরিটা হাতে পেয়েই সন্দীপ সেটা পড়তে যাবে, উড়ন্ত চিলের মতো ছো মেরে হাত থেকে ছাড়িয়ে নিল নিতু। দেখি দেখি কি আছে ডায়েরিতে? নিশ্চয়ই রৌনক দিয়েছে। আস্তে কথা বল, বাবা আছে পাশের ঘরে।
কেমন হয়েছে পরীক্ষা? তোর কি জানার আছে তাড়াতাড়ি বল, দিয়ে ফোট এখান থেকে। মা জানে তোরা রৌনকের ব্যাপারটা? রৌনক আজকে তো কিচ্ছু লেখেনি পরীক্ষায়, শিওর ফেল করবে বোধ হয়। তুই কি এখানে আমাকে দয়া দেখাতে এসেছিস? নিতুর মা সন্দীপের জন্য প্লেটে কয়েকটা মিষ্টি সাজিয়ে নিয়ে ঢুকলেন ঘরে। কি রে সোনু, পরীক্ষা কেমন হলো? ছোটবেলা থেকেই সন্দীপকে সোনু বলে ডাকেন নিতুর মা। ভালো হয়েছে কাকিমা? 100তে 100 হবে তো? না কাকিমা, পিছনে ওই বখাটে ছেলে রৌনক শেষে গিয়ে এমন ডিস্টার্ব করলো, 2টো মার্ক করতে পারিনি। আশা করি 98 হবে। মায়ের সামনে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে বেশ রাগ হচ্ছিল নিতুর সন্দীপের ওপর। যে করে হোক রৌনককে ছোট বানাতেই হবে সবার সামনে, না হলে পেটের ভাত হজম হয় না সন্দীপের। 2 দিন পরে আবারও ম্যাথ টিউশন শুরু হওয়ার কথা। স্যার নিতুর বাড়িতে ফোন করেছিলেন আজ সকালে। টেস্টের রেজাল্ট বের হতে এখনও সময় লাগবে 3-15। নিতু মনে মনে ভাবছিল রৌনকের শরীরের অবস্থাটা জিজ্ঞেস করবে সন্দীপকে, কিন্তু এই অসভ্যটার মুখ থেকে রৌনকের নামে কোনো ভালো কথা বেরোবে না, এটা সে ভালো করেই জানে। স্যারের ফোনটা পেয়ে ভেতরে ভেতরে খুব খুশি নিতু। যাই হোক, 2 দিন পরে দেখা হবে রৌনকের সঙ্গে। সে জানে না কেমন আছে ওর শরীর, পরীক্ষাগুলো দিয়েছে কেমন সেটাও জানে না। আবারও 2 দিনের অপেক্ষা, মানে 48 ঘন্টার ব্যবধান। নিতু মনে মনে ভাবল, রৌনকের বাড়িটা সন্দীপের বাড়ির জায়গায় হলে খুব ভালো হতো। প্রতিদিন সকাল বিকেল বারান্দায় এসে দেখা মিলতো পাগলটার, যে আমাকে এক মুহূর্ত দেখার জন্য গুনতে থাকে প্রতিটা প্রহর। সে কেন থাকলো না আমার কাছে, আমার পাশে পাশে? কয়েকদিন পরের ঘটনা। টেস্টের রেজাল্ট বেরিয়েছে কাল। সন্দীপ তাদের স্কুলে প্রথম হয়েছে 92% নাম্বার নিয়ে। নিতুও তাদের স্কুলে প্রথম হয়েছে, কিন্তু তার নাম্বার 91%। বাড়িতে এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। কেন তার নাম্বার পিছিয়ে গেল সন্দীপের থেকে, এটাই সবার প্রশ্ন। এদিকে রৌনক টেনে টুনে কোনো রকম পাশ করেছে। কদিন ধরেই তার শরীরটা ভালো নেই, আবারও জ্বর আসছে, সঙ্গে সর্দি কাশি, মাঝে মাঝে বুক ব্যথাও শুরু হয়েছে। নিতুর মায়ের কথা অনুসারে টেস্টের রেজাল্ট ভালো হলে তার একদিন বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা, কিন্তু সন্দীপের থেকে 1% কম নাম্বার পেয়ে আপাতত বাড়ির সবাই সেই পার্সেন্টের অনুসন্ধানেই ব্যস্ত। ফিজিক্স, কেমিস্ট্রি না ম্যাথমেটিক্স নাকি বায়োলজি, কোথায় কমলো নাম্বারটা? এই হট্টগোলে নিতুর মন মেজাজ একদম ভালো নেই। কাল রাতে রৌনক ফোন করেছিল, কথা হয়েছে যদি বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বের হতে দেয় তাহলে দুজনে মিলে ঘুরতে যাবে শহরের শেষ প্রান্তে, সেই পার্কটাতে। নিতু কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, একটি দিন আমাকে বের হতে দাও বন্ধুদের সঙ্গে। নিতুর মা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, যা গিয়ে বাবার কাছে পারমিশন নিয়ে আয়, উনি যদি হ্যাঁ বলেন তাহলে যেতে পারবি। নিতুর বাবা সকালে উঠে চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়ছেন বৈঠকে। নিতু চুপি চুপি গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আজকে আমি বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাব। স্নেহ, মায়া, মমতা শব্দ 3টি এমনই কঠিন কঠোর হৃদয়ও গলে যেতে বাধ্য। আর এ তো সন্তান স্নেহ। নিতুর বাবা না করতে পারলেন না। দেখিস, সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসিস কিন্তু। এক ছুটে উপরের ঘরে গিয়ে সবচেয়ে সুন্দর ড্রেসটা পরতে লাগলো নিতু। চোখের নিচে কালো কাজল, অমাবস্যার আঁধারের মতো কালো, হাতে রেশমি চুড়ি, পায়ে সোনার তোড়া, কপালে ছোট্ট একটা টিপ, সুন্দর করে বাঁধা চুল। আজকে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট, কোনো খুঁত নেই তাতে। সত্যি
খুব সুন্দর দেখাচ্ছে আজকে নিতুকে। শরতের আকাশে পেঁজা তুলোর মতো কোনো এক তুলোখণ্ডে হয়তো উড়ে বেড়াচ্ছে ওর মন। মায়ের ফোনটা সঙ্গে নিয়েছে আজ। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হাঁটার পরে একটা ফোন করলো রৌনককে। কিছুক্ষণের মধ্যেই সাইকেলটা নিয়ে উপস্থিত ছেলেটা। রৌনকের কাঁধে হাত দিয়ে সাইকেলের পেছনের সিটে বসল নিতু। সাইকেল ছুটছে দিগন্ত পেরিয়ে, নীল রেখার হাত ধরে কোনো এক অসীম শূন্যে, যার গন্তব্য সীমাহীন মুক্ত নীলাকাশ, সবুজ বনানী, সবশেষে কোনো এক খরস্রোতা নদীর পার। পার্কে পৌঁছে দুজনে দেখতে থাকলো কত রং বেরঙের ফুল, বিভিন্ন ধরনের গাছ, ছোট শিশুদের খেলার জন্য দোলনা, কয়েকটা পাখি বসেছে ডালে ডালে। হঠাৎ রৌনক প্রশ্ন করে বসল, তোর ব্রেসলেট পরার খুব ইচ্ছে না? আচ্ছা, আমি যদি না থাকি তাহলে তুই আমার নামের ব্রেসলেট পরবি তো? ধুর পাগল, চিরকাল কি কেউ কাউকে মনে রাখে রে? সবই সময়ের টানে মুছে যায়। আর ব্রেসলেটটাও থাকবে কতদিন? খুব বেশি হলে 2-3 বছর। কথা বলতে বলতে রৌনক পকেট থেকে বের করলো নিতুর নামাঙ্কিত একটি ব্রেসলেট। জিনিসটা দেখে প্রায় স্তম্ভিত হয়ে নিতু বলল, এটা কোথায় পেলি? ওই তো কদিন আগে শিল্প মেলায় তোর নামের একটা বানিয়ে রেখেছিলাম কাছে। আজকে আমারটা তোকে দিয়ে দিলাম। পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। আনন্দে প্রায় রৌনককে জড়িয়ে ধরল নিতু। এটাই রৌনকের সবচেয়ে বড় প্রাপ্তি, নিতুর মুখের হাসি। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরির পর সন্ধে হতে প্রায় কিছু বাকি। দুজনে এক চোখ দিয়ে দেখেছে দূরের সবুজ বনলতা, শুনেছে পাখির কাকলি, হয়তো ভুল করে কল্পনাও করেছে নীল দিগন্তের ওপারে ছোট্ট কুটির। দুজনে পার্কের একটা নির্জন বেঞ্চে বসে। নিতু মাথা ঠেকিয়ে সারাদিনের ক্লান্তি উপভোগ করছে রৌনকের বুকে। হঠাৎই জোরালো কাশির আওয়াজ। নিতুর আধ বোঝা চোখ বিস্ফারিত সেই শব্দে। কফের সঙ্গে রক্ত উঠছে কাঁচা কাঁচা। বেঞ্চের নিচের মাটি প্রায় লাল হয়ে এসেছে সেই রক্তে। নিতু ইতস্তত হয়ে বলল, কি হয়েছে তোর? এত রক্ত! নিতু রুমাল দিয়ে রৌনকের মুখ মুছে দিতে আসে। মুহূর্তে রৌনকের হাতের ধাক্কায় সে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। পাথরের কোনা মাথায় লেগে ক্ষতের সৃষ্টি করেছে। রক্ত চুঁইয়ে পড়ছে সেখান থেকেও। মাটিতে পড়ে থাকা নিতুর রুমালটা ধীরে ধীরে রৌনকের কফের রক্তে ভিজে যেতে থাকে। পকেট থেকে একটা কাগজ বের করে রৌনক প্রায় ছুঁড়ে দেয় নিতুর দিকে। ডাক্তারি ভাষায় প্রেসক্রিপশন লেখা। রৌনক যক্ষা রোগ আক্রান্ত। তার হাতের সময় খুবই কম। যক্ষা একটি সংক্রামক রোগ, তাই যক্ষা রোগ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলাই শ্রেয়। এদিকে বৃষ্টি নামে ঝমঝমিয়ে। বেঞ্চের নিচে দলা বাঁধা রক্তগুলো বর্ষার জলে মিশে থাকে। প্রেসক্রিপশন হাতে 4-5 হাত দূরে দাঁড়িয়ে থাকে নিতু। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল, মিশে যাচ্ছে বর্ষার জলের সাথে। কখন সূর্য ডুবে সন্ধ্যায় ঘনিয়ে আসে চারিদিক। নিতু পাথরের মূর্তির মতো তাকিয়ে থাকে রৌনকের নিথর দেহটার দিকে। তার বাস্তবিক জ্ঞান, বুদ্ধি, হাসি, কান্না, রাগ, সমস্ত আবেগগুলি জমাট বাঁধতে শুরু করেছে ওই দলা পাকানো রক্তের মতো। কয়েক বছর পরে নিতু আজ মানসিক বিকারগ্রস্তদের দলে। বাবা মা, পাড়া প্রতিবেশী কখনো চেঁচায় না 1% নাম্বারের জন্য। তারা শুধু চায় নিতু আজ ভালো হয়ে উঠুক, সুস্থভাবে বেঁচে ফিরুক বাস্তব জগতে।
আজকের গল্পটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।